অপরাধ স্বীকার করে তুমি আমাকে সরি বলো, আমি অফকোর্স মাফ করে দিব। আল্লাহ তাআলাই মাফ করে দেয়। আমি তো মানে আমরা একই রুমে থাকতাম, কোনো তিনতলায় দোতলায় থাকতাম না, এবং ওর প্যারেন্টসের উপস্থিতিতে আমরা একই জায়গায় থাকতাম। প্যারেন্টসও জানতো যে আমরা, ইভেন গ্রামের বাড়িতেও দেখবেন যে ওর ড্রেসিং টেবিলে সেই ঝাবি ঝাবি সব কিছু আছে। আমি যেভাবে বলেছি আমার যেভাবে বেডরুম সেভাবেই করা হয়েছে। আমরা একসাথেই থাকতাম, কারণ হচ্ছে যে এটা আমাদের ফ্যামিলি একসেপ্ট করে নিয়েছে, দুজনের ফ্যামিলি একসেপ্ট করে নিয়েছে যে আমরা দুজন একসাথেই থাকবো, এবং এটাই আমাদের ফ্যামিলি নর্মালাইজ করে দিয়েছে। মানুষটাকে হারিয়ে পাওয়ার আসলে যখন না সে যখন চলে যায় তখন আমি জিনিসটা না মানতে পারিনি, কারণ এরকম ঝগড়াঝাটি অনেক হয়েছে ওর সাথে আমার। হ্যাঁ, এবং 23 অক্টোবরের দিকেও সে কিন্তু বাড়িটা না দেওয়ার কারণে সে কিন্তু চলে গেছিল, আপনারা জানেন যে আপনারা ওইভাবে চলে গেছে। তো যেটা হচ্ছে যে আমার মনে হয়েছে কি এরকম বুঝি ঝগড়াঝাটি সে করবেই। তো ঝগড়াঝাটি প্রত্যেক সংসারেই হয়, আপনাদের সংসারেও হয়, আপনাদের ওয়াইফের সাথে আপনারা ঝগড়া করেন, আপনার ওয়াইফ রাগ করে চলে যায়, আপনারা যে নিয়ে আসেন। মামুনের সাথে এরকম অনেকবার হয়েছে, মামুন ঝগড়া করেছে চলে গেছে আবার চলে আসছে, এরকম অনেকবারই হয়েছে। তো এবারও যখন ঝগড়াটা হলো, আরিফ ভাই যখন আমাকে বললো যে মামুনের সাথে আপনার রিলেশন শেষ, তখন আমি জিনিসটা বিশ্বাসই করিনি। না, আমি ভেবেছি যে এটা তো সম্পর্ক, তো এরকম ঝগড়া হয়ই। হ্যাঁ, ও কতদিন রাগ করে থাকবে, হয়তো 1 মাস রাগ করে থাকবে, কিন্তু এটা যে আসলেই তার প্ল্যানিং ছিল এই জিনিসটা আমি এখন বুঝতে পারছি যে এটা তার প্ল্যানিং ছিল। আর আমি প্রথমত যেটা ট্রাই করেছি যে ঝগড়াঝাটি যদি থাকে ভালোবাসা মানুষের সাথে, তাহলে তো অবশ্যই কাউকে না কাউকে স্মল হইতে হয়, কাউকে না কাউকে সরি বলতে হয়। মামুন সরি না বললে আমি সরি বলবো, ওর কাছে তো আমার লজ্জার কিছু নাই। তো যেটা হয়েছে যে আমি চেষ্টা করেছি সম্পর্ক ঠিক করার, সবাই চায় সম্পর্ক ঠিক করার ব্যাপারে। তো মামুন বারবারই বলে যে আপনি তিনতলা থাকতে যে সম্পর্ক সেই সম্পর্ক ছিল না, আসলে সেটা কি? ওরা কোথাও গেলে একসাথে যাবে, মামুনের গ্রামে সবাই আমাকে বৌমা ডাকে। হ্যাঁ, সামাজিক ভাবে আমাকে কিন্তু সবাই বৌমা ডাকে। মামুনের বউ, ইভেন এখনো ফ্যান ফলোয়াররা আমাকে ভাবি ডাকে, মামুনের বউ বলেন। হ্যাঁ, মামুনের বউ বলে বা ভাবি ডাকে। তো এটা আমরা নিজেরাও যেভাবে নিজেদের মধ্যে একসেপ্টেন্সটা ছিল, সেভাবে পরিবার এবং সমাজের মধ্যে একসেপ্টেন্সটা ছিল। আমরা দুজনে আলাদা ছিলাম না। আমাদের উপরতলা নিচতলা বাসা তো আপনারা দেখেছেন, আপনারা পুরো বাসায় দেখেছেন। আচ্ছা, তো এখন যদি মামুন ফিরে আসতে চায় তাকে কি আবার গ্রহণ করে নেবেন কিনা? এই প্রশ্নটা আপনারা মামুনকে কেন করেন না? না, আমি আর তাকে অ্যাকসেপ্ট করব না। কেন যে ভেহিকল, এটা তো বলতে পারি না। মামুন মামুনের মতো ছিল, আমি আমার মতো ছিলাম। আর আমি কিন্তু অনেকদিন ট্রাই করেছি সম্পর্কটা ঠিক করার জন্য। আমি প্রায় 7-8 মাস ট্রাই করেছি। আমি ওর গ্রামের বাড়ি গেছি, আপনাদেরকে বলেছি, মানুষকে বলেছি, সবাইকে বলেছি যে প্লিজ সম্পর্কটা ঠিক করে দাও। এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো কেউই কিন্তু আমাদের সম্পর্ক ঠিক করতে চায়নি। এবং আমাদের দর্শকরা বলছে, যারা আমাকে পছন্দ করে না, তারা বলছে তোমার মতো একজন বুড়ি মহিলার সাথে তার সাথে সম্পর্ক কেন ঠিক করবে? হ্যাঁ, তোমার মতো একজন বয়স্ক দেখতে খারাপ মহিলার সাথে কেন সে সম্পর্ক ঠিক করবে? তার এখন মানে একদম পিক এজ, সে এর মধ্যে নিজের ক্যারিয়ার বানাবে, নিজের সুন্দর ফ্যামিলি করবে, তোমাকে তো এখন তার দরকার নাই, তোমার সাথে কেন সে সম্পর্ক ঠিক করবে? এবং সত্যি কথাই কি যে আমি যত মানুষের কাছে বলছি যে আপনারা প্লিজ একটু হেল্প করেন, বা আপনারা প্লিজ মামুনকে রিচ করার সাহায্য করে নেন, কেউই আমাকে হেল্প করে নাই, কেউই কিন্তু হেল্প করে। এবং সবচেয়ে বড় কথা হলো মামুন আমার সাথে যারা দেখা করতে আসতো বা কথা বলতো বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আসতো, সবাইকে সে ফোন করে করে বলতো যে তোরা লায়লার কাছে যাবি না, তোরা আমার বন্ধু না লায়লার বন্ধু, তোরা কেউ লায়লার সাথে ভিডিও করবি না। এটা ইভেন কালকে পর্যন্ত সে বলে গেছে যে তোরা লায়লার সাথে কেন ভিডিও করিস, তোরা লায়লার সাথে ভিডিও করবি না, কেন লায়লার ইন্টারভিউ দেবেন? কারণ আপনারা আমাকে আগে চিনেন না, লায়লাকে আগে চিনেন। হ্যাঁ, তো এই জিনিসটা আমি যখন দেখলাম যে 7-8 মাস ট্রাই করার পরও সে যখন রাজি হলো না, তখন আমার মনে হলো যে আমার কি দরকার ওর কাছে যাওয়ার? আমার তো কোনো দরকার নাই, আমার তো কোনো দায়বদ্ধতা নাই তার কাছে যাওয়ার। আমি তার কাছ থেকে কি পেতাম? এই জিনিসটা না মামুন আপনাদেরকে হয়তো কখনো বলেছে যে যখন কিছু চাইতে হয় এক একটা করে নাম ধরে চাইতে হয়। এই জিনিসটা আমি ওকে বলেছিলাম যে তুমি যখন আল্লাহর কাছে কিছু চাবা, তোমার কিছু মনের ইচ্ছা থাকবে, তখন তুমি আল্লাহর কাছে সবগুলো চাবা, নাম ধরে ধরে চাবা। তো আমিও এটাই করি। আমি আল্লাহর কাছে অনেক কিছুই চেয়েছি। এর মধ্যে আমি সবচেয়ে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমি চেয়েছি আমি যেন আর কষ্ট না পাই, কোনো মানুষের দ্বারা যেন আমি আর কষ্ট না পাই। কারণ দেখা যায় যে আমার মানুষের জন্য অনেক মায়া, অনেক কেউ একজন এসে আমাকে এসে বললো যে আমার এই কষ্ট বা আমার এই দুঃখ বা আমার এই স্বপ্ন, তো আমি দেখা যায় যে নিজের কষ্ট হলেও তাকে অনেক কিছু করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু পরবর্তীতে তারা আমার সাথে
এরকম একটা ব্যবহার করলো যেটা আপনারা দেখছেন। তা আমি আল্লাহর কাছে এটাই দোয়া করেছি যে আল্লাহ যেটাই হোক না কেন, আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি, এক্সট্রিম লেভেলে কষ্ট পেয়েছি, এরকম কষ্ট যে বলে বোঝানোর মতো না। মামুনের কারণে আমি যেন আমার লাইফ আর কোনো কষ্ট না পাই, এবং তার কারণে আমার লাইফটা যেন আর এলোমেলো না হয়ে যায়, আমি আল্লাহর কাছে এটাই চাইছি। মামুন আপনার জীবনে কামব্যাক করুক, এই দোয়াটা করেছেন কিনা? না, এই দোয়া আমি করিনি। আচ্ছা আপু, আরেকটা বস্তু, তো এই যে আপনাদের মধ্যে যে মামলাটা চলতেছে, তো ভালোবাসার মানুষকে তো মাফ করে দিতে হয়, তো মামলাটা তুলে নিচ্ছেন না কেন আসলে? ও আমার কাছে মাফ তো চাইনি, চাইলে তো আমি আপনাদেরকে সেদিনও বললাম যে ও আমার কাছে সরি বলেনি। ও বলেনি যে লায়লা আমি তোমার সাথে দোষ করেছি, কিন্তু আমি দোষটা বুঝতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও, এই কথাটা তো সে বলেনি। সে অনেক যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে মানে সে, আমি যাই করি না কেন সে সেগুলো দেখিয়ে নেবে। এবং আপনারা হয়তো জানেন না, লাস্ট যেদিন আদালতে আমাদের তার বিরুদ্ধে চার্জ গঠন হলো, চার্জ গঠন হওয়া মানে তো বুঝলেন যে যেহেতু তার অপরাধের সত্যতা পাওয়া গেছে দেখেই তো চার্জ গঠন হয়েছে। এবং সেদিন সে কিন্তু বারান্দায় এসে আমাকে খুব গালাগালিও করেছে, আদালতের বারান্দায় দাঁড়িয়ে সে কিন্তু আমাকে গালাগালিও করেছে। সে যদি ইভেন তখনও বলতো যে লায়লা আমি সরি, আমি সত্যি এই কথাটা আপনাদেরকে বলেছি, ওকেও বলেছি,